আজকে মূলত আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মাইনরের যে বীরাঙ্গনা পত্রকাব্যগুলো রয়েছে তার থেকে দশরথীর প্রতি কেকই অর্থাৎ চতুর্থ নম্বর যে পত্রকাব্যটি রয়েছে তা নিয়ে আজকে আলোচনা। এটি তোমাদের পাঠ্য রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের বারবারই প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন এসে থাকে। প্রত্যেকটি কবিতার আলোচনা বিষয়বস্তু বা মূল ভাবনা কি রয়েছে তার উপর নির্ভর করে। তো আজকে আলোচনা করব দশরথের প্রতি কেকই যে প্রবন্ধটি রয়েছে অর্থাৎ যে কাব্যটি রয়েছে। তো এইবার দশরথের প্রতি কেকই আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হবে, রামায়ণের কোন অংশ থেকে এটা নেওয়া হয়েছে এবং কোন জায়গা থেকে এটা নেওয়া হয়েছে। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত তা কিভাবে আলাদা বা ব্যতিক্রমী ভাবনায় আমাদের সামনে তুলে ধরেছে। প্রথমত দশরথকে বা কেকইকে সেটা আমাদেরকে আমরা জানি রামায়ণের যিনি রঘুকুলের রঘুবংশের যিনি প্রথম বা রঘুবংশের যিনি আহ, রাজা রামের যে বাবা, তার বাবা তিনি হচ্ছেন মূলত দশরথ। আর দশরথের তিন রানী, একজন হচ্ছে কৌশল্যা, একজন হচ্ছে সুমিত্রা, আর একজন হচ্ছে কেকই। তো স্বাভাবিকভাবে আমরা জানি কেকই এবং তার একজন আহ সখী বা দাসী বলতে পারি, সে হচ্ছে মন্থরা। মন্থরা কি করেছে না, মন্থরা হচ্ছে বিভিন্ন রকম পরামর্শ কেকইকে। দশরথ মূলত তিনজন রানীকে নিয়ে ভালোভাবে ছিলেন, কিন্তু একটা সময় অসুস্থ হবার পর কেকই কিন্তু ভীষণভাবে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিলেন। তো সুস্থ করার ফলে বা ফলস্বরূপ দশরথ কিন্তু কেকইকে বারবার জিজ্ঞেস করেছিল যে তোমার কি বর লাগবে বল। কিন্তু কেকই বলেনি, বলেছিল এখন আমার কিছুই চাই না, যখন দরকার হবে বা প্রয়োজন হবে আমি চেয়ে নেব। তো এই প্রসঙ্গে কিন্তু আমরা দেখতে পাই রামায়ণে কিন্তু বারবার এসেছে। এবং যখন রাজা রামচন্দ্র রাজা হবেন বলে বা অভিষেকে অভিষিক্ত হবেন বলে তাকে আহ বিভিন্নভাবে সাজসজ্জা চলছিল, তখন কিন্তু কেকই বলেছে যে আমার পুত্র ভরতকে রাজা করতে হবে। এটা আমার হচ্ছে ওই ওই সময়ে যে আপনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আপনি বলেছিলেন আমাকে বর দেবেন। তো সেই বরের ভাবনা থেকে কিন্তু পরবর্তীতে তিনি এই জিনিসটা চেয়েছিলেন। এবং আমরা দেখতে পাই শেষ পর্যন্ত কিন্তু রাজা দশরথ বাধ্য হয়েছিল ভারতকে আহ, অযোধ্যার রাজা বানাতে এবং রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে আমরা দেখতে পাই। তো এইবার কোন জায়গায় মধুসূদন দত্ত সেটাকে এনেছে, সে জায়গাটা হচ্ছে কেকই গল্পের প্রথমেই কাব্যের প্রথমেই বলা হয়েছে যে কেকই কিন্তু মূলত অভিমান করে রাজা দশরথের প্রতি পত্র লিখছে, অভিমান করে বলছে কথাগুলো। কিভাবে বলছে না, বলছে যে কি কথা শুনি আজি রঘুরাজ মন্থরার মুখে। প্রথমেই এই কথাটা বলেছে যে কি কথা আজকে শুনছি রঘুরাজ মন্থরার মুখে, যে আজকে তোমাদের এখানে কি মানে আজকে অযোধ্যাতে এমন কি ঘটতে চলেছে যার জন্য এত সাজসজ্জা, এত আলো, এত সুন্দরভাবে পরিবেশনা করা হচ্ছে। সমস্ত রানীরা, সমস্ত অন্দরমহলের যে রমণীরা রয়েছে এত সুন্দরভাবে সেজে উঠেছে কেন, সেটা প্রশ্ন করছে কেকই। সে কিছুই জানে না। অর্থাৎ তিনি বলতে চাইছেন বা কেকইর উদ্দেশ্য হচ্ছে পত্রটির মধ্যে যে রঘুরাজ অর্থাৎ যিনি রাজা দশরথ তিনি কি করেছেন না, তার তিন রানীর সঙ্গে কথোপকথন না করেই রামকে রাজ অভিষেকে ভূষিত করার জন্য নানা রকমের আয়োজন করতে চলেছে। তো আয়োজন চলছে, কিন্তু এখানে একজন রানীকে বাদ দিয়ে কেন কাজটা করা হবে সেখানে কিন্তু প্রশ্ন জাগছে কেকইর মধ্যে। আসলে কিন্তু ভাবনাটা সত্যি যে পুরো পরিবার মিলেই তো একটা আনন্দ বা আনন্দ মহল তৈরি হবে, কিন্তু সেখানে একজন রানীকে না বলে সমস্তটা রাজার পরিকল্পনায় হয়ে যাচ্ছে বা রাজা যেটা সিদ্ধান্ত গ্রহণ করছে সেটাতেই হয়ে যাচ্ছে কেন। তখন কেকই বলছে আমার ছেলে বা ভরত কোন দিক থেকে সেই রাজ্যের যোগ্য নয় বা রাজ্যের রাজা হওয়ার যোগ্যতা সে রাখে না, কোন কোন ইঙ্গিত থেকে। তো বারবার আমরা দেখতে পাই যে কাব্যটির মধ্যে কিন্তু
তিনি বলছেন যে কেকই বলছে যে আমার ভরত সব দিক থেকে গুণীবান পুরুষ, তারও যুদ্ধ কৌশল রয়েছে, তিনিও রাজা হবার সেও রাজা হবার যোগ্যতা রাখে, তাহলে কেন তাকে তুমি রাজা করছো না? শুধুমাত্র কৌশল্যার ছেলেকেই কেন তুমি রামকেই কেন তুমি রাজা করছো? এইভাবে কিন্তু তিনি অনেক কথা বলেন। তারপরে একটা জায়গাতে আমরা পাচ্ছি কেকই কিন্তু বলছে যে একটা সময় আমার অনেক রূপ ছিল, একটা সময় আমার অনেক যৌবন ছিল, তাই তুমি আমার খুব তোষামোদ করেছো, তুমি আমায় খুব আদরে রেখেছো, কিন্তু এখন কোথায় সেই আদর, বা কোথায় গেল সেই তোমার ভালোবাসা? আমি তো এখন রূপ রূপ নেই আমার, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি। তো ফলে আমার রূপের চর্চা বা রূপ নেই বলে, সৌন্দর্য নেই বলে তুমি আর আমায় আগের মতো করে ভালোবাসছো না, তুমি সেই কামুক পুরুষের মতো হয়ে গেছো। এই কথাগুলি কিন্তু আমরা পাচ্ছি কাব্যটির মধ্যে। এবং শেষে কিন্তু দেখা যায় আ কেকই বলছে যে, "আমি ভরতকে বলব যে সে যেন মাতৃকুলে বা মামার বাড়িতে সে থাকে, সে যেন তোমার অন্ন কখনো গ্রহণ না করে। কারণ তুমি যেটা করেছো সেটা অন্যায়।" তারপর বারবার কিন্তু একটা কথা কেকই বলেছেন কাব্যটির মধ্যে যে, "আমি সবাইকে বলব তুমি হচ্ছে অনাচারী, পাপাচারী পুরুষ। তোমার কাছে যেন কেউ কোনো কিছুর জন্য না আসে।" এই কথাটা কিন্তু বারবার কেকই বলছে যে সবার কাছে সে এই কথাগুলো বলবে। সে ঘুরে, ঘুরে সবার কাছে বলবে। কোথায়, কোথায় বলবে না, পাহাড়ের শিলার গায়ে লিখে রাখবে, গাছের মধ্যে লিখে রাখবে। বালকেরা যেখানে গ্রামে রয়েছে, সেই গ্রামীণ বালকদের মুখে বলে দেবে। এরা তো একটা কথা শুনতে পেলে সারাক্ষণ হচ্ছে গান করে, করে এই কথাগুলো বলে। তাদের কাছে আমি বলে দেব যে তুমি একজন মানে কামুক পুরুষ, তুমি একজন লোভী পুরুষ, তুমি আ নির্দয় পুরুষ, এরকম বারবার করে বলছে। আমরা দেখতে পাই কাব্যটিতে মূলত আ কেকই কিভাবে দশরথের প্রতি অভিমান করেছে, কিভাবে অভিমানের মধ্য দিয়ে কেকই দশরথকে আম কথাগুলো বলছে, সেই চিত্রটা কিন্তু বারবার তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবার কবি মধুসূদন দত্তের নানান কাব্যে, বা আমরা দেখতে পাই মেঘনাদ বধ কাব্য বলো বা বীরাঙ্গনা পত্রকাব্য বলো, সবগুলোর মধ্যেই কিন্তু তিনি মূলত নতুন ভাবনার জায়গা তৈরি করেছেন। বা কিভাবে নতুন করে দৃষ্টিভঙ্গি আনতে হয়, কিভাবে আমরা নতুনভাবে দেখব, সেই জায়গাগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে দেখিয়েছেন। তার আ যদি আমরা তার পত্রকাব্য বলি, বীরাঙ্গনা পত্রকাব্য বলি, সে প্রায় প্রত্যেকটি কাব্যের মধ্যে বা কবিতার মধ্যেই কিন্তু তিনি দেখিয়েছেন যে কিভাবে আ অন্য দৃষ্টিভঙ্গিতে, বা যে দোষী হচ্ছে বা যার দোষ হচ্ছে তার দিকে দাঁড়িয়ে আমরা কিভাবে তার দিকে দৃষ্টি দিব, বা কিভাবে আমরা তার দিকে দাঁড়িয়ে দেখব যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। যেমন রামায়ণে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কেকইকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখছি। জানি সে মন্থরার কথা অনুযায়ী চলেছে। সে নানানভাবে নিজের পুত্রকে সাম্রাজ্য দেবার চেষ্টা করেছে। বারবার তাকে রাজা বানানোর চেষ্টা করেছে। তাকে আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু খারাপ একটা দৃষ্টিতে দেখেছি, বা খল চরিত্র হিসেবে দেখেছি, খলনায়িকা হিসেবে দেখেছি। কিন্তু আসলে কি সে, বা তার দিকে দাঁড়িয়ে যদি আমরা তাকে দেখি, তাকে বিচার করি, তাহলে কি সে স্বাভাবিকভাবেই আ তার দৃষ্টিটা কি এরকমই হবে? তাহলে কেকইয়ের ভাবনাতে যদি আমরা দাঁড়িয়ে দেখি, বর্তমান সময়ের নিরিখে বা ওই সময়টাকে কেন্দ্র করে আমরা যদি দেখি, দেখব যে কেকই কিন্তু ভুল ছিল না। তাকে না বলে, তাকে না জানিয়ে যদি পুরো রাজ্যের রাজা হিসেবে একজনকে মানে একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত বারবার কিন্তু সেটাই দেখাতে চেয়েছে, যেটা যেটা হচ্ছে সত্যি হতে পেল, বা সত্যির জায়গাটা কিন্তু তিনি খুঁজে বের করতে চেয়েছে। তাহলে মূলত দশরথের প্রতি কেকই প্রবন্ধে মূল বিষয় ছিল কেকই কিভাবে নিজের অভিমানটা কাব্যের মধ্যে তুলে ধরছে।